আমাদের সময়ে বাংলা এবং ইংরেজি দুই সাবজেক্টেই এসে লিখতে হতো এবং সেখানে অবধারিতভাবে এই একটা টপিক থাকতো, আমার জীবনের উদ্দেশ্য। এইটা বাংলাতেও আসতো, ইংরেজিতেও আসতো। তো আমি আমি পরীক্ষার খাতাতে লিখলাম যে আমি সাংবাদিক হব। তো এই যখন শিক্ষক এটা দেখলেন, একটা আলোচনা শুরু হয়ে গেল, সাংবাদিক হব এই ধরনের তো কেউ লেখে না কখনো। সবাই জানে আপনি স্পষ্ট বক্তব্য রাখেন অনেক জায়গায়, বা অনেকেই আপনাকে দুর্মুখ হিসাবেও অভিহিত করেছে, সেটা জানি। কিন্তু আজকের সাংবাদিকরা কি আগের মতো নির্ভীকভাবে কথা বলতে পারে? আজকে যারা এই সাংবাদিকতার প্রফেশনে এসছে, তারা কি কখনো স্বপ্ন দেখেছে ওরা সাংবাদিক হবে? বা জীবন এবং জীবিকা এই সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে? আমার যে জীবনটা, আমার একটা বই বেরিয়েছে, এই বিষয় সংবাদপত্র, এবং এটাতে আমার একটা লেখা আছে 6 দশক, সাংবাদিকতার 6 দশক। তো ওই বইতে লিখেছি আমি, এমন জীবন মানে শুরু করেছি, এমন জীবন কজন পায়। যেভাবে বাঁচতে চেয়েছিলাম ঠিক সেভাবেই বেঁচে গেলাম। মানুষের একটি মাত্র জীবন, এই জীবনটাকে মানুষের মতো যাপন করা। আজকে আমরা আমাদের জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে অনেকেই কনফিউজড। আমি কি হতে চাই? আমার এই একটা বই বেরোচ্ছে, এই যে মানে চালিয়া, এই বিমলা প্রসাদ চালিয়া থেকে সর্বানন্দ সরোয়াল, এই যে বিমলা চালিয়া থেকে সর্বানন্দ সরোয়াল পর্যন্ত যত মুখ্যমন্ত্রী, সবার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ পরিচয়, কারোর সঙ্গে তো বিশেষ ঘনিষ্ঠতা। আমার কিছু কিছু পপুলার কবিতা যেগুলো আমাকে এই বঙ্গ সমাজে একটা পরিচয় দিয়েছে। আমি আজকে যে জায়গায় এসেছি সেইটার মূলে হচ্ছে আমার কবিতা। এই কবিতার জন্যই আমি সাংবাদিক হয়েছি, এই কবিতার সূত্রে। তারপরে আমার জীবনের বিভিন্ন স্টেজে এই কবিতা আমাকে সাহায্য করেছে। আমি যখন আসলাম পাকিস্তান থেকে, তখন তো কে আর আমাকে ততটুকু চেনে, কিন্তু আমার ওই যে কবিতা সুরমার স্মৃতি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কলকাতায় আকাশবাণী থেকে ওটা প্রচার করেছে। এটাই বোধহয়, সুরমার কুলে কুলে ফুলে ফুলে ভরা দেই মাঠ, আমি তার একদা সেবা পরিচালিত যে মাধ্যমিক পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে কাছাড় জেলার রেজাল্ট খুব খারাপ হয়েছে। তো সে ব্যাপারে কি এটা কি শিক্ষকদের কোনো খামতি, নাকি ছাত্রদের বা অভিভাবকদের, কোনটা বলে আপনি মনে করেন? এটা আমাদের পুরো সমাজের যে রোগ, এই যে একটা রুগ্ন সমাজ ব্যবস্থা, সেটারই রোগ। কারণ শিক্ষাটা ছিল এক সময় ব্রত, শিক্ষকরা বলা হতো শিক্ষাব্রতী। যারা শিক্ষক তারা ব্রত পালন করেন। স্বাস্থ্য সেবা এখন স্বাস্থ্য ব্যবসা। দুই ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত নয়। ধনীদের ছেলেদের জন্য এক স্কুল, গরিবদের জন্য এক স্কুল, এটা হতে পারে না। সেই সময়ে আমরা যখন ছাত্র আন্দোলন করি, যখন আমি এই সমস্ত চিন্তা ভাবনা করি, তখন প্রথম স্কুল হয়েছে হোলি ক্রস। নমস্কার, বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যার সাথে কথা বলবো, তিনি উত্তর পূর্বাঞ্চলের এক সুপরিচিত ব্যক্তিত্ব, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশেষণের পর বিশেষণে যাকে ভূষিত করা যায়। তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত শ্রী পতিন দাস। নমস্কার স্যার, আজকের আমাদের বার্তালাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমরা সবাই জানি একজন সাংবাদিক হিসাবে, উত্তর পূর্বাঞ্চলের বরিষ্ঠ সাংবাদিক, কবি সাহিত্যিক হিসেবে আপনার যথেষ্ট সুনাম আছে, প্রচুর বইটুই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। প্রথমে আমরা সাংবাদিকতা নিয়েই প্রশ্ন করছি।
আপনি কবে থেকে সাংবাদিকতা শুরু করেন বা এর প্রেরণাটা কোথা থেকে পেয়েছিলেন? প্রথমেই একটু শুধরে দিতে চাই, আমার পরিচয় এখন উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিক হিসেবে, কিন্তু আমার শুরুটা হয়েছিল সাংবাদিক হিসাবে পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, সিলেটে। আমি জাতীয় দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ছিলাম, আর যুগবেরি এবং ইস্টার্ন হেরাল্ড পত্রিকার আমি ছিলাম স্টাফ রিপোর্টার সিলেট শহরে। পরবর্তী সময়ে আমি যখন আসলাম ভারতে, তখনও আমার সাংবাদিকতা কিন্তু ছিল কলকাতা কেন্দ্রিক। আমি যখন কলেজে পড়ি তখন যে পত্রিকার সংবাদদাতা ছিলাম সেটা ছিল তখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচারিত দৈনিক বসুমতী। ওই পত্রিকার সম্পাদক ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়, এবং বিবেকানন্দ মুখোপাধ্যায় হচ্ছেন যে সম্পাদকের পরিচয়ে পত্রিকা, এটার শেষ প্রতিভূ। পরবর্তী সময়ে আমি হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, আনন্দবাজার পত্রিকার সংবাদদাতা ছিলাম, সত্যযুগের ছিলাম, মোটামুটি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সমস্ত পত্রিকা সেগুলোতে ছিলাম। আর আমি একটা সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করতাম, বরাক, এটা 1966 সাল থেকে। পরবর্তী সময়ে তো যুগসংখ্যের মাধ্যমে এই উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিক হিসেবেই আমার পরিচিতি। কিন্তু যে প্রশ্নটা যে আমি কিভাবে সাংবাদিকতায় আসলাম, সেটা তো এই একটা কাহিনী প্রায়। কারণ আমি ছোটবেলাতেই কবিতা লিখতাম, এবং এই কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতো। সেই হিসাবে পত্রিকার সঙ্গে আমার একটা সম্পর্ক পাঠক হিসাবে। তো যুগভেরি পত্রিকায় যেদিন আমার কবিতা ছাপা হলো, সম্পাদকের কাছ থেকে আমি একটা চিঠি পেলাম। সম্পাদক লিখলেন যে আপনার কবিতা ছাপা হচ্ছে, আপনি আপনার অঞ্চলের সংবাদ আমাদেরকে পাঠাতে পারেন, আমরা যৎসামান্য আপনার খরচ দেব। তো সেটা আমি তখন স্কুলে নবম শ্রেণীর ছাত্র। ওই সময়ই আমি পত্রিকায় লিখে মানে পেয়েছি, এই পারিশ্রমিক পেয়েছি। তো এর যেটা পরবর্তী সময়ে আমি যখন এখানে আসলাম, তো আমি তো যে ব্যাপারটা, আমার যে জীবিকার যে ব্যাপারটা, আমি যখন কলেজে ভর্তি হলাম তখনকার সময়ে যাদের অসুবিধা ছিল ওরা প্রাইভেট টিউশন এই সমস্ত করতো, কিন্তু আমার এইটা যে আমার মেজাজের সঙ্গে ঠিক যে মিলে না। তখন যে আমার যে একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন জয়ন্ত ভট্টাচার্য, পরবর্তী সময়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তো ওরই উপর দায়িত্ব ছিল যে আমার যাতে একটা কিছু ব্যবস্থা করে দেন। সেই দিক দিয়ে প্রথমে এই শিলচরে একটা সাপ্তাহিক পত্রিকা, আলোক পত্রিকা, এটার সম্পাদক ছিলেন যতীন্দ্রমোহন বড়ভূইয়া, জুবিলি হাই স্কুলের প্রতিষ্ঠাতা, এখন যে স্কুলের নাম হচ্ছে নিরঞ্জন পাল ইনস্টিটিউট, এবং যৎসামান্য পারিশ্রমিকে ওই পত্রিকা দিয়েই আমার শিলচরের যেটা সাংবাদিকতা শুরু হয়েছিল। মানে পূর্ব পাকিস্তান বা বর্তমানে যেটা বাংলাদেশ, সেখানে আপনি কত বছর সাংবাদিকতা করেছেন? সেটাই বলছিলাম, আমি যখন নবম শ্রেণীর ছাত্র, সেই সময়ই আমি একটা জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক, তখনকার সময়ে পূর্ব পাকিস্তানে সবচেয়ে বেশি যেটার প্রচলন ছিল, তার সম্পাদক ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী, মানিক মিয়া নামে পরিচিত। আর ওই পত্রিকার যিনি বার্তা সম্পাদক ছিলেন সিরাজউদ্দিন হোসেন। তো আমি ওই ইত্তেফাক পড়তাম এবং দেখতাম কি সাহসী লেখা এই সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এবং ওই সিরাজউদ্দিন হোসেন এই বার্তা সম্পাদক জীবনের ঝুঁকি নিয়ে এই বিভিন্ন মাফিয়াদের আস্তানায় হানা দিতেন, এই মজুদ্দারদের গুদামে হানা দিতেন। আমার কাছে মনে হতো এটা যেন ডিটেকটিভ গল্পের মতো। এবং আমার একটা
আকর্ষণ জন্মে যায় এই সাংবাদিকতার প্রতি। তখন আমাদের সময়ে বাংলা এবং ইংরেজি দুই সাবজেক্টেই এসে লিখতে হতো এবং সেখানে অবধারিতভাবে এই একটা টপিক থাকতো, আমার জীবনের উদ্দেশ্য। এইটা বাংলাতেও আসতো, ইংরেজিতেও আসতো। তো আমি আমি পরীক্ষার খাতাতে লিখলাম যে আমি সাংবাদিক হব। তো এই যখন শিক্ষক এটা দেখলেন, একটা আলোচনা শুরু হয়ে গেল, সাংবাদিক হব এই ধরনের তো কেউ লেখে না কখনো। কেউ লিখবে উকিল হবে, না হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় জোর দারোগা হবে, কিন্তু সাংবাদিক হবে এটা একটা নতুন ব্যাপার। তো যাই হোক, আমাকে শিক্ষক ইয়ে করলেন যে তুমি সাংবাদিক হবে লিখেছো, সাংবাদিক হয়ে কি হয়? আমি বললাম আপনি তো পরীক্ষার খাতা দেখেছেন, সেইখানে তো লিখেছি আমি সাংবাদিক হলে কি হয়। তো ধরে নিয়েছিলাম আমি যে সাংবাদিক হলে যে সমাজের অনেক কিছু করা যায়, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্যে বিভিন্ন ধরনের অবদান যোগানো যায়। এই আমি স্থির করে নিলাম যে আমি জীবিকা হিসাবে সাংবাদিকতা গ্রহণ করব। এই জন্য যেটা বলছিলাম যে আমি যেদিন গুরুচরণ কলেজে ভর্তি হলাম, সেদিন আমাকে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন গণেশ দে, একজন সাহিত্যিক, এখানে পরিচিত। উনি তখন কাচার কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ছাত্র ইউনিয়নের। যেদিন আমি আসছি ওই দিনই তার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, তার উপরই দায়িত্ব পড়লো আমাকে ভর্তি করানোর। এবং সেই জয়ন্ত ভট্টাচার্যকে বললো, জয়ন্ত আজকে উনি ভর্তি হয়েছেন, সমস্ত ব্যবস্থা ট্যবস্থা দেখবে তুমি। আমার পকেটে 150 টাকা উঠেছি মায়া হোটেলে, ভর্তি হবো, থাকবো, খাবো। তো তখনই ওই যেটা বলছিলাম যে জয়ন্ত ভট্টাচার্যকে বললাম যে না, প্রাইভেট টিউশন নয়, আমি একমাত্র যদি সাংবাদিকতার কোনো মানে তোমার সুযোগ থাকে এই ধরনের একটা করে দাও ব্যবস্থা। তো ওই দিনই আমাকে জয়ন্ত ভট্ট নিয়ে গেল ওই যতীন বড়ুইয়ার সঙ্গে, এবং ওইখানেই আমার শুরু হলো সেটা। আপনি একটা কথা বলেছিলেন যে কলকাতার একটা পত্রিকার প্রসঙ্গে, যে সম্পাদকের পরিচয়ে পত্রিকার একটা পরিচিতি ছড়িয়ে পড়েছিল। তো সেই ব্যাপারে বলছি, সেই সূত্র ধরে বলছি যে আপনি দীর্ঘদিন দৈনিক যুগসংখ্য পত্রিকার সম্পাদক ছিলেন। তো এই সময় যদি আমরা বলি যে মানে সম্পাদকের পরিচয় পত্রিকার, ঠিক পরিচয় বলবো না, পত্রিকার প্রসার ছড়িয়ে পড়েছিল, তাহলে নিশ্চয়ই খুব একটা অত্যুক্তি করা হবে না। সেটা তো নিশ্চয়ই, এই যে পত্রিকাটা, সেটাও একটা কমোডিটি, সেইটাও সেল হয়, সেইটাও মানুষ পয়সা দিয়ে মানে কিনে। সেই পত্রিকার যদি একটা আকর্ষণ না থাকে তাহলে তো সেই রকম মানে সমাদর হয় না পাঠকের কাছে। আমি যখন পত্রিকার সম্পাদকের দায়িত্ব নিলাম, তখন আমি বিভিন্নভাবে এই পত্রিকা কিভাবে মানুষের কাছে পৌঁছে, এবং এই কাছাড় জেলা থেকে একটা পত্রিকা, একটা ব্যাকওয়ার্ড জায়গা, এখান থেকে একটা দৈনিক পত্রিকা, হ্যাঁ, ফুল সাইজ পেপার কি করে চলবে। তখনকার ডিসি ছিলেন এইখানে এস রাও, তো আমাকে বলছেন, দাস আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, যে এটা কিভাবে চলবে। আমি বললাম যে আমার যেটা স্কিমিং, আমি যেটা প্ল্যানিং করেছি, যে যদি সরকার 1 পয়সা বিজ্ঞাপনও না দেয়, কারণ পত্রিকা হবে মানুষের কণ্ঠস্বর, এটা সরকারের কণ্ঠস্বর নয়। সরকারের কণ্ঠস্বর যদি হয়ে যায় তা তো এটা প্রেস রিলিজ হয়ে গেল। সুতরাং মানুষের কণ্ঠস্বর হবে। সেই হিসাবে আমার হিসাব, যদি পত্রিকাকে অন্তত 10,000 সার্কুলেশন হয়ে যায়, তাহলে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, কোনো রাজনৈতিক নেতা, সরকার বা কোনো ধরনের বেস্টেড ইন্টারেস্টের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার পড়ে না। তো তখন মানে টিএলসি দিয়ে চলছিল অভিযান শিলচরে, মানে কাছাড়ে। আমি বলছি তুমি তো দেখছো এই এই কাছাড় মানে তখন আনডিভাইডেড, যে লোক সংখ্যা, তখন লোক সংখ্যা প্রায় 30 লাখ। তো এর মধ্যে যদি মানে
1% যে শিক্ষিত বা যে পত্রিকা পড়ার মতো হয়, তাহলেও এই পত্রিকা 30,000 চলবে, কমপক্ষে আমি বলছি, একদম মিনিমাম। তো আমার পত্রিকাকে এইভাবেই আমি চালাবো। এই জন্য বলা হয়, আমাদের যখন বিভিন্ন ধরনের মিটিং টিটিং হয় বা বিজয় কৃষ্ণনাথ থাকে, তখন বলে যে কিভাবে আমার স্কিমিং ছিল, প্রত্যেকটা পাতার জন্য এক একটা আকর্ষণ। কৃষকরাও এই পত্রিকা পড়তো, ভূমিলক্ষ্মী, সংস্কৃতির লোকরা পড়তো, সাহিত্যের লোকরা পড়তো, বাচ্চাদের জন্য ছিল ছোটদের আসর, ঠিক এইভাবে। আর সম্পাদকীয় পেজটা ছিল আমাদের সবচেয়ে আকর্ষণীয়, যে সম্পাদক কি লিখেন, আর আমার যে সমস্ত কলামগুলা, যে পার্সোনাল যে সমস্ত আমার কলাম, এই স্মৃতির শতদল, তারপর প্রথম কলাম, এইটা ছিল খুবই পপুলার, ফার্স্ট পেজে, ফার্স্ট কলামে থাকতো। তো এইভাবেই যে সম্পাদকের নামে পত্রিকাটা দাঁড়িয়েছিল, বা এখনো এটাই আমাদের ব্র্যান্ড নেম। তো এটা তো একটা বড় কথা, কারণ এখন যারা সম্পাদক, তাদের এই পত্রিকা হাউসে সে ধরনের যে মর্যাদা থাকে না। একজন এমপ্লয়ি, তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেইভাবেই চলে। মালিকের কাছে সম্পাদকের চেয়েও বেশি প্রিয় বিজ্ঞাপন যে ম্যানেজার, তার দাম বেশি। তো এখন সেই সুযোগ নেই। পত্রিকাকে একটা নির্দিষ্ট বাধা ধরা ব্যাপার আছে, একটা মালিকদের একটা নির্দেশ থাকে যে এই লেখা যাবে, এই লেখা যাবে না। এই জন্য এখন যে এই যে সোশ্যাল মাধ্যমের যে এত পপুলারিটি, কারণ সোশ্যাল এই মাধ্যমে যে সমস্ত লেখা যায়, বলা যায়, সেটা পত্রিকাতে লেখা যায় না, বলা যায় না। তো সেই সময় যখন আপনি সাংবাদিকতার কথা বলছেন, সেই সময় সাংবাদিকতা আর আজকের সাংবাদিকতা, এর মধ্যে পার্থক্য কেমন আছে বলে আপনি মনে করেন? না, সেটি তো বলছিলাম যে সাংবাদিকতা যখন ভারতবর্ষে শুরু হয়েছে, বিশেষ করে বাংলা সাংবাদিকতা, তখন এটা ছিল একটা মিশনারি, যে একটা মিশন ছিল সাংবাদিকদের, যে সাংবাদিকতার মাধ্যমে আমরা এই সমাজের কাজ করব, স্বাধীনতার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করব, এই সমস্ত সংগ্রামী চেতনা জাগরিত করব। কিন্তু পরবর্তী সময়ে স্বাধীনতার পরে সেই মিশনারি রোল আর থাকলো না, সেটা অনেকটা হয়ে গেল মার্শিনারি রোল। অর্থাৎ মালিকে যেভাবে বলবে সেইভাবেই লিখতে হবে, কারণ তখন সেটা আর সামাজিকতার ব্যাপার থাকেনি, সামাজিক দায়বদ্ধতার, সেটা হয়ে গেছে তখন মুনাফা অর্জনের। সংবাদপত্র হয়ে গেল একটা শিল্প। বিভিন্ন শিল্পপতিরা তখন সংবাদপত্র পরিচালনায় নেমে পড়লো। বিল্লাদের পত্রিকা আছে, গোয়েঙ্কাদের পত্রিকা আছে, ডালমিয়াদের পত্রিকা। তারা পাটের ব্যবসায় যেভাবে মুনাফা চায়, পত্রিকার ব্যবসাতেও সেইভাবেই মুনাফা চায়। তো সেই যে প্রতিষ্ঠান, যে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যারা কর্মচারী, তাদের স্বাভাবিকভাবেই সেই স্বাধীনতাটা সীমাবদ্ধ হয়ে পড়ে, কারণ মালিকের ইন্টারেস্টটাই এলো মুখ্য। কারণ আবার মালিকের সম্পর্ক থাকে সরকারের সঙ্গে। সুতরাং এই যে নেক্সাস, এই নেক্সাসে এই বড় বড় সংবাদপত্র যেগুলা, সেইগুলা থেকে বেরোতে পারে না। এর চেয়ে বরং আমরা যে সমস্ত সময়ে 60-এর দশক, 70-এর দশকে সাপ্তাহিক পত্রিকা করতাম, ছোট ছোট পত্রিকা, এইগুলার ভূমিকা অনেক বেশি। কারণ এই পত্রিকা তো এই নির্ভরশীল নয় কারোর উপর। লাভ ক্ষতি সবই সম্পাদকের ব্যাপার ছিল, সেখানে তৃতীয় পক্ষ আর কেউ ছিল না। তো এই জন্য সেই সময়ের সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতা যে পার্থক্য, এই সমস্ত পরিপ্রেক্ষিতে এইগুলোর সৃষ্টি হয়ে যায়। তো আজকের দিনে আর কি, আমরা আপনার কথা সূত্র ধরে বলছি যে আজকে আমরা পাঠক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে বা বিভিন্ন পরিবেশিত সংবাদের কাছ থেকে কতটুকু নিরপেক্ষতা আশা করতে পারি? যুগসংখ্য পত্রিকা তো এখানে লিডিং পত্রিকা,
এবং যুগশঙ্কর এই একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড সমস্ত উত্তর পূর্ব ভারত থেকে বেরিয়ে এখন পশ্চিমবঙ্গেও অন্যতম পপুলার পত্রিকা, সরকার বিরোধী পত্রিকা, মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট পত্রিকা হিসাবে মানুষের কাছে খুবই যেটা মানে যে সমাদৃত ব্যাপার। তো এটা হয়েছে এই জন্য আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থাকি যে পত্রিকার মটো সম্পর্কে। কয়েক বছর আগে এই যুগসংঘের প্রতিষ্ঠা উৎসবে, যেটা আমার প্রত্যেক বছর হয়, সেখানে আমি বলেছিলাম যে যুগসংঘকে পাঠকের কাছে দায়বদ্ধ হতে হবে। যে পত্রিকা পাঠকের কাছে দায়বদ্ধ নয়, সেই পত্রিকা মানে পাঠকের কাছে তো জনপ্রিয় হওয়ার কোনো কারণ নেই। যে পত্রিকাতে পাঠক দেখবে যে আনবায়াস এবং নিরপেক্ষ সংবাদ মানে প্রচার হচ্ছে, সেই পত্রিকার প্রতি আকৃষ্ট মানে হোক। তো আমি বলেছি যে মালিকের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর মধ্যেও জনগণের কথা, পাঠকের কথা বিভিন্নভাবে লেখা যায়, এবং সেইটা যদি মানে ধারাবাহিকভাবে চালানো যায় তাহলেই পত্রিকা চলবে। সবাই জানে আপনি স্পষ্ট বক্তব্য রাখেন, অনেক জায়গায় বা অনেকেই আপনাকে দুর্মুখ হিসাবেও অভিহিত করেছে, সেটা জানি। কিন্তু আজকের সাংবাদিকরা কি আগের মতো নির্ভীকভাবে কথা বলতে পারেন? আপনি মনে করেন সাংবাদিকতায় মানে কারা আসছে, সেটা তো একটা বড় প্রশ্ন। আজকে যারা এই সাংবাদিকতার প্রফেশনে এসছে, তারা কি কখনো স্বপ্ন দেখেছে ওরা সাংবাদিক হবে, বা জীবন এবং জীবিকা এই সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সেই ধরনের স্বপ্ন দেখা তরুণ তরুণী এখন খুবই কম। এখন অন্য কিছুতে সুযোগ না পেয়ে সাংবাদিকতায় আসতে হয়। এখন সোশ্যাল মাধ্যমে তো সবাই সাংবাদিক হচ্ছে। সেই সাংবাদিক হওয়ার পেছনেও কতটুকু সাংবাদিকতার প্রেম আর কতটুকু অন্য উদ্দেশ্য, সে প্রশ্ন অনেক সময় উঠে আসে। আমার কাছে তো বিভিন্ন ধরনের খবর আসে যে কে কি করছে, হ্যাঁ, কে কিভাবে সাংবাদিক পরিচয় দিয়ে নানা ন্যস্ত স্বার্থের সঙ্গে সম্পর্ক রাখছে। তো এটা তো সাংবাদিকতার ব্যাপার নয়। হ্যাঁ, এই জন্যই যে আজকের যারা আসছে তাদের মধ্যে সেই ডিটারমিনেশন, সেই যে কমিটমেন্ট টু দি প্রফেশন, সেটা তো সেইভাবে মানে গড়ে উঠতে পারেনি। এটা তো তাদেরকে দুষলেও মানে চলে না। সেটা হচ্ছে আমাদের যেটা সমাজ বাস্তবতা, এই সমাজ বাস্তবতাই এইভাবে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। সোশ্যাল মিডিয়া কি বর্তমানে সাংবাদিকতাকে কিছুটা হলে দুর্বল করছে বলে আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়া সাংবাদিকতাতে দুর্বল করার কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সমস্ত কিছুই নির্ভর করে তোমার সমাজটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তোমাদের সামাজিক যে ব্যক্তিত্ব, কি ধরনের মানুষ আজকাল এই সমাজে নেতৃত্ব দিচ্ছে, কোনটা ফেক নিউজ এবং কোনটা জেনুইন নিউজ, সাধারণ মানুষও সেটা বুঝতে পারে। সোশ্যাল মিডিয়ার নামে যারা ব্যক্তি স্বার্থ বা বেস্টেড ইন্টারেস্টকে সার্ভ করে, সেটা বেশি দিন চলে না, হ্যাঁ, সেটা ধরা পড়ে যায়। সুতরাং সুষ্ঠু যারা সাংবাদিকতা করে বা প্রিন্ট মাধ্যমের যে একটা নীতি নৈতিকতার ব্যাপার আছে, হ্যাঁ, সেটা তার এইভাবেই চলবে। এবং সোশ্যাল মিডিয়ার নামে যারা যে জিনিসটা বলছিলাম, যে স্বল্পকালীন একটা লাভের জন্য বেস্টেড ইন্টারেস্টের সঙ্গে যুক্ত হয় বা তাদের বাহক হয়ে পড়ে, সেটা যখন ধরা পড়ে যায় তখন আর তাদের কোনো মর্যাদা থাকে না। সেই জন্য এরা হচ্ছে
একটা প্যারাসাইটের মতো। এই একটা মূল যে ব্যাপারটাকে এটাকে দুর্বল করার মতো কোনো ব্যাপার নয়। আসল সাংবাদিকতায় আসল ব্যাপারটা হচ্ছে ক্রেডিবিলিটি। যে বলছে, যে লিখছে, তার সম্পর্কে মানুষের কি ধারণা, whether he is a credible man। হ্যাঁ, তো এই জন্যই যারা ফেক জার্নালিজম করে তাদের তো সেই ক্রেডিবিলিটি নেই। ও আজকে এই লিখছে, কালকে ওই লিখবে, এই ধরনের একটা মনোভাব হয়ে যায় পাঠকদের মধ্যে, দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে। আপনার সাংবাদিক জীবনের হ্যাঁ, দীর্ঘ সাংবাদিক জীবনের একটা স্মরণীয় ঘটনা যেটা আপনাকে আনন্দ দেয়, আমি এই ধরনের কোনো একটা ঘটনা? আমার যে জীবনটা, আমার একটা বই বেরিয়েছে, এই বিষয় সংবাদপত্র, এবং এটাতে আমার একটা লেখা আছে সাংবাদিকতায় 60 দশক, হ্যাঁ 6 দশক, সাংবাদিকতায় 6 দশক। তো ওই বইতে লিখেছি আমি, এমন জীবন শুরু করেছি, এমন জীবন কজন পায়। যেভাবে বাঁচতে চেয়েছিলাম ঠিক সেভাবেই বেঁচে গেলাম। আর তো মাত্র কটি দিন। তো এই যে যেভাবে বাঁচতে চেয়েছি এবং সেইভাবে বাঁচতে পেরেছি, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট তো কিছু নেই। এবং আমি কি করেছি, সারা জীবন শুধু লিখেছি, আর কিচ্ছু আমি করি। সাহিত্যই লিখেছি, সাংবাদিকতাও লিখেছি, এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমার জন্য একটা আনন্দের দিন। তো যার খুব সুন্দর কথা আজকে আপনার মুখ থেকে আমরা শুনলাম। না, যার জীবন পুরোপুরি আনন্দের, তার মধ্যে বিশেষ দিন বলে কিছু নেই। প্রতিদিন আমার জন্য বিশেষ দিন এবং বিশেষ আনন্দের দিন। শুধু তাই না, আপনি বলছেন যে আপনি সারা জীবন ধরে শুধু লিখেই গেলাম। সেই প্রসঙ্গে আমি আমার দর্শকদেরও জানিয়ে দিতে চাই, অনেক দর্শকের সঙ্গে পরিচিত আছেন, উনি খুব ভালো একজন বক্তা। সেটা অনেক দর্শকই জানেন, আপনি নিজের মুখে না বললেও। তো আজকে যারা সাংবাদিকতা করছে বা ভালো সাংবাদিক হতে চাইছে, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ থাকবে এইটুকুই, মানুষের একটি মাত্র জীবন, এই জীবনটাকে মানুষের মতো যাপন করা। আজকে আমরা আমাদের জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে অনেকেই কনফিউজড। আমি কি হতে চাই, আমার লক্ষ্য কি? তো আমি বলে থাকি, ওই পরশুদিনও রাত্রে একটা স্কুলের প্রিন্সিপাল এবং ম্যানেজিং ডিরেক্টর ওরা এসছে। আমি এর আগের দিন তাদের ফাংশনে গিয়েছিলাম। তো আমি গেছি এইটার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। তো বলছে যে এই প্রতিষ্ঠান করতে গিয়ে তাদের কি হয়েছে, তাদের জীবনের অনেক অপ্রাপ্তি, প্রাপ্তি, এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক সময় মানুষের মনে অনেক প্রশ্ন জাগে যে আমি এই পেলাম, এই করলাম, সেটা নয়। আমি বলেছি যে জীবনে যতটুকু পেলে তুমি, সেটাই হচ্ছে তোমার প্রাপ্তি। যেটুকু পাওনি সেটা তোমার প্রাপ্য নয়। সেটা লেখা আছে যে তুমি কতটুকু পাবে। তুমি যদি কোন সময় ভাবতে চাও যে আমি এইটুকু পেলাম না, সেটাই হচ্ছে তোমার সমস্ত কষ্টের মূল, দুঃখের মূল। সেইটা ভেবে তোমার মনটাই ভারাক্রান্ত হয়, কিন্তু এতে তোমার কোনো লাভ হয় না। কারণ আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমি যেটা বিশ্বাস করি, যেমন আমাদের গীতায় কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, আমি এই কাজটা করব, এর ফলটা কি হবে না হবে সেটা নিয়ে আমার মাথা ঘামানো, যা হবে তাই আমার প্রাপ্য। তো কালকে এই নববর্ষ দিবস উপলক্ষে অনেকে আমায় ফোন করে, গুয়াহাটি থেকে 2 জন লোক ফোন করেছেন, একজনের বয়স 91, একজনের বয়স 94। তো ওরা শুধু প্রণাম প্রণাম, শত কোটি প্রণাম, এই সমস্ত বলছেন আর কি। বলছেন যে আপনার জন্য বেঁচে আছি আমরা। আমি বললাম আমার জন্য কিভাবে বেঁচে আছেন? বলছেন যে আজকে থেকে নয়, বহু বছর থেকে এই যুগসংখ্য পড়ে পড়ে আমাদের অবসর জীবন যায়। আর আপনার লেখার প্রত্যাশায় থাকি, আপনার সবকিছু পড়ি। এই সকালে পেপার পাওয়ার পর থেকে সারাদিনই পেপারই, হ্যাঁ, এই যে একটা
মাধ্যম আপনি আমাদের জন্য দিয়ে গেছেন, এই জন্য আপনার কাছে আমরা ঋণী। হ্যাঁ, তো ওইটা যখন আমি শুনি বা এইভাবে মানুষ যখন, এই যেমন আমার লেখা যখন বেরোয়, আমার আমার ফোন নম্বর থাকে, আপনাকে কখনো দেখিনি, আপনার বয়স জানি না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হন। এর চেয়ে তো আর বড় প্রাপ্তি কিছু নয়। তো এইটা যে অর্জন, এইটা অর্জন মানে করার জন্য আমার যতটুকু মেধা, সেটা আমি যেমন ব্যয় করেছি, ঠিক সেইভাবে কষ্ট এবং যত ধরনের কৃচ্ছ্রতা সব আমি ইয়ে করেছি। হ্যাঁ, আমি বলেছি যে শিলচরে যখন ওই পত্রিকাতে আমি সহযোগী সম্পাদক হিসাবে আমার নাম ঢুকলো, আমার বেতন ছিল মাত্র 20 টাকা। হ্যাঁ, তো সেই পর্যায় থেকে আমি এই জায়গাতে এসেছি, কিন্তু আমি তো কখনো হাল ছাড়িনি। এবং এই সাংবাদিকতা করতে গিয়ে অনেক ক্ষমতাবান, অনেক ধরনের বেস্ট ইন্টারের সঙ্গে আমাকে লড়তে হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমি তো কোথাও সারেন্ডার যে করিনি। এই জন্যই তো আমার এই পরিচয়। সুতরাং আজকের দিনের যারা সাংবাদিকতা, তাদেরকেও সেই পরিশ্রম এবং সেই সত্যনিষ্ঠা এবং এই প্রফেশনের প্রতি যেটা তাদের দায়বদ্ধতা, সেটা চালিয়ে যেতে। সাংবাদিকতা নিয়ে আপনার কাছে মানে আজকের শেষ প্রশ্নই বলা যায় যে দীর্ঘজীবনের সাংবাদিক হিসেবে আপনি কেন্দ্রীয় বা রাজ্য স্তরের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সংস্পর্শে এসেছিলেন, অনেকে সাক্ষাৎকার নিয়েছেন, তো যাদের সংস্পর্শে আপনি এসেছিলেন যদি তাদের নামগুলো বলেন আর কি, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে। কেন্দ্রীয় রাজ্য স্তরে তো, কেন্দ্রীয় স্তরে তো কয়েকজন রাষ্ট্রপতি, এই যে ভেঙ্কটরমন, সেই যে ইয়ে 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 না না জ্ঞানী জল সিং, ভেঙ্কটরমন তো পরে ওই প্রথম যিনি ডিভিশন হলো কংগ্রেস, এই যে সঞ্জীব মান্ডির সঙ্গে ইয়ে হলো, সেই ভদ্রলোক, এই ধরনের লোকের সঙ্গে, ইন্দিরা গান্ধীর সঙ্গে তো বারবার ইয়ে হয়েছে, দেখা হয়েছে, বাজপেয়ীর সঙ্গে হয়েছে, বাজপেয়ী যখন পররাষ্ট্রমন্ত্রী, আর বাজপেয়ী তো যখন মন্ত্রী নয় সেই সময় থেকে ইয়ে হয়েছে। তাছাড়া রাজীব গান্ধীর সঙ্গে হয়েছে এই কেন্দ্রীয় স্তরে, অনেক মন্ত্রী, সাংসদ, সবচেয়ে বড় এই যে ত্রিগুণা সেন, ডক্টর ত্রিগুণা সেন শিক্ষামন্ত্রী ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন, এবং ওনার সঙ্গে তো দিনের পর দিন ইয়ে হয়েছে। উনি যখন মন্ত্রিত্ব বেরিয়ে এলেন, আর আমার এই একটা বই বেরোচ্ছে, এই যে মানে চালিয়া, এই বিমলা প্রসাদ চালিয়া থেকে সর্বানন্দ সরোয়াল, এই যে বিমলা চালিয়া থেকে সর্বানন্দ সরোয়াল পর্যন্ত যত মুখ্যমন্ত্রী, সবার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ পরিচয়, কারো কারোর সঙ্গে তো বিশেষ ঘনিষ্ঠতা ছিল, সেই দিক দিয়ে তো ঠিকই আছে। ঠিক আছে, আমরা এখানে যারা কাছাড় ভিত্তিক বা বরাক ভিত্তিক রাজনীতি করেছেন, প্রত্যেকের সঙ্গে আমার একটা সুসম্পর্ক। যে কোনো দলের লোকই হোক, সবাই আমার কাছে আসছেন, বাড়িতে এসছেন, সন্তোষ মোহন হোক, কবীন্দ্রবাবু হোক, বিমলাংশু, এই শহীদুল এই থেকে এসে, এই নিপতি চৌধুরী করিমগঞ্জ থেকে নিশীথ বাবু, মানে যারা যে কোনো পার্টি হোক, যে কোনো কারণেই হোক, সবাই আমার সঙ্গে একটা সুসম্পর্ক, আমার বাড়িতে সবাই এসছেন, সেটা তো একটা ব্যাপার আছেই। আর বহু ব্যক্তি তো জানে, সবাই জানে যে রাজনৈতিক জীবনে আমার একটা ভূমিকাও আছে। তো এটা তো স্যার, আমরা বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে বেশ বড় একটা দুঃসাহসের পরিচয় দিয়ে দিলাম আজকে, কারণ আমাদের বয়স তো খুব একটা হয়নি বাতায়ন ডিজিটালের, সেই জায়গায় বরাক উপত্যকার প্রবাদ প্রতিম সাংবাদিকের সাক্ষাৎকার, প্রবাদ প্রতিম সাংবাদিকের সাক্ষাৎকার আমরা নিয়েছি, সেজন্য আমরা একটা দুঃসাহসের পরিচয় অবশ্যই দিয়েছি, সেই সঙ্গে গর্ব অনুভব করছি। এখন আমরা সাহিত্যিক অতীন দাসকে নিয়ে কিছুটা কথা জানতে চাইবো। আরো লাগবে,
সামান্য সময় স্যার আপনার একটু আমরা নষ্ট করছি। যে আপনার এ পর্যন্ত আমরা জানি অনেকটা কবিতার বই, গল্পের বই বেরিয়েছে, প্রবন্ধের কথা তো বলে লাভই নেই, এটা সীমা ছাড়া হবে। তো আপনার প্রথম কবিতার বই সম্পর্কে কিছু বলেন। আমার প্রথম কবিতার বইয়ের নাম এই তো স্বদেশ। হ্যাঁ, তখন তো আমি বিপ্লবী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সেইটার সঙ্গে তদানীন্তন যে আমার চিন্তা ভাবনা বা আমার কিছু কিছু পপুলার কবিতা যেগুলো আমাকে এই বঙ্গ সমাজে একটা মানে পরিচয় দিয়েছে। আমার যে সুরমার স্মৃতি কবিতা, ওটা তো লিখা তখন আমার বয়স কত, 17-18 বছর হবে। ওই পত্রিকা যখন আকাশবাণী কলকাতার সেই সংবাদ পরিক্রমায় প্রচারিত মানে হলো দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তো তখন একজন প্রবাদ প্রতিম মানে বাচিক শিল্পী এবং যে এই রেডিওর একজন ব্যক্তিত্ব, কারণ তখন তো আর টিভি ছিল না। তো ওই দিন যখন মানে সকালে আমি বেরিয়েছি, তখন একজন ডিসি ছিল রাফতাব, এমডি রাফতাব। আমি ওই রাফতাব আমাকে ডেকেছিল সকালে এই ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতো। আমি ওর বাংলা থেকে বেরিয়ে আমি যখন হেঁটে আসছি, তখনই দেখি এক এক জায়গাতে এক একজন আমাকে ডাকছে যে কালকে তো এই আমি লিখেছি আমার বইতে, একটা বই আমাদের মধ্যে বেরিয়েছে যে কবিতার কাছে আমি ঋণী। আমি আজকে যে জায়গায় এসছি সেইটার মূলে হচ্ছে আমার কবিতা। এই কবিতার জন্যই আমি সাংবাদিক হয়েছি, এই কবিতার সূত্রে। তারপরে আমার জীবনের বিভিন্ন স্টেজে এই মানে কবিতা আমাকে সাহায্য করেছে। আমি যখন আসলাম পাকিস্তান থেকে, তখন তো কে আর আমাকে ততটুকু চেনে, কিন্তু আমার ওই যে কবিতা সুরমার স্মৃতি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কলকাতায় আকাশবাণী থেকে ওটা প্রচার করেছে। এটাই বোধহয়, সুরমার কুলে কুলে ফুলে ফুলে ভরা যেই মাঠ, আমি তার একদা সম্রাট। তো সেই যে কবিতা, এই কবিতা বৃহত্তর বঙ্গ সমাজে আমার একটা পরিচয় দিয়ে দিয়েছে। সবাই আমাকে জেনে গেছেন। এবং এটার পেছনে ছিলেন মৈত্রী দেবী। মৈত্রী দেবী সেই রবীন্দ্রনাথের স্নেহধন্যা, এই যে নহন্যতে মংপুতে রবীন্দ্রনাথ, এই সমস্ত বইয়ের যিনি লেখিকা। তার একটা পত্রিকা ছিল নবজাতক। ওই নবজাতকে আমার এইটা ছাপিয়েছিলেন তিনি, এবং ওইটা থেকেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এবং ওই কবিতাটাই মনোজ বসু তার যেটা সর্বশেষ বই, বৃহৎ উপন্যাস পথকে রুখবে, ওই আমার ওই কবিতাটা ওই ইয়েতে ছাপা হয়েছে। ওটা ছিল বাংলাদেশের মানে ওই 71-এ ওই বইটা বেরিয়েছে, এবং এটার মনোজ বসুর লাস্ট উপন্যাস। এবং ওইখানে ওই আমি একজন চরিত্র সেই মানে উপন্যাসের, এবং এই কবিতা দিয়েছে। তো এই যে সাহিত্যের মাধ্যমে আমার যে অনেকের সঙ্গে জানাশোনা হয়েছে, বা অন্তত আমার যেটা সাহিত্য তো হচ্ছে নিজের আত্মপ্রকাশের একটা ব্যাপার। এই সাহিত্যের মাধ্যমে আমি আমার নিজেকে প্রকাশ করতে পেরেছি। এই যে বললাম যে কবিতার কাছে আমি ঋণী, এই বইতে আমার কিছু মেমোরিজ আছে। হ্যাঁ, এই কবিতার সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে লেখা আছে কত ধরনের, কত সাহিত্যিকের সঙ্গে আমার সম্পর্ক ছিল বা হয়েছে। আর এই এখন পর্যন্ত আমার বই বেরিয়েছে 78, এবং দুটা বই মানে রেডি, একটা ওই বাঙালির সংকট, আর একটা ওই প্রসঙ্গ সাংবাদিকতা। হ্যাঁ, মানে একদম রেডি, এখন শুধু প্রিন্ট হবে। তো এইগুলি চলছে। আর আরো তো ছড়ানো ছিটানো কত ফাইল, সবই তো বইয়ের মেটেরিয়ালস। হ্যাঁ, তো সাহিত্যিক হিসাবে শুধু বেস্ট সেলার হওয়াটাই মানে বড় নয়, মনে রাখাটা বড় কথা। আজকে সমরেশ বসুর কথা কেউ বলে না, সুনীল গঙ্গোপাধ্যায় হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে, কিন্তু এই এখনো বঙ্কিমচন্দ্র প্রাসঙ্গিক, শরৎচন্দ্র প্রাসঙ্গিক, এখনো মানুষ রবীন্দ্রনাথ পড়ে। তো আমার খুব
আনন্দ হয় যখন আমার সঙ্গে কারো পরিচয় হয়, আমার বইয়ের রেফারেন্স দেয় যে আপনি ওই লিখেছিলেন, আপনি এই এই লিখেছেন। এইটা একটা বড় তৃপ্তির ব্যাপার। তো আজকে শেষ প্রশ্ন, যেটা বরাক উপত্যকার উপরে করছি, যে এবার দেখা গেছে সেবা পরিচালিত হুম। যে মাধ্যমিক পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে কাছাড় জেলার রেজাল্ট খুব খারাপ হয়েছে। তো সে ব্যাপারে কি এটা কি শিক্ষকদের কোনো খামতি নাকি ছাত্রদের বা অভিভাবকদের, কোনটা বলে আপনি মনে করেন? এটা আমাদের পুরো সমাজের যে রোগ, এই যে একটা রুগ্ন সমাজ ব্যবস্থা, সেটারই রোগ। কারণ শিক্ষাটা ছিল এক সময় ব্রত, শিক্ষকরা বলা হতো শিক্ষাব্রতী, যারা শিক্ষক তারা ব্রত পালন করেন। স্বাস্থ্য সেবা এখন স্বাস্থ্য ব্যবসা। হ্যাঁ, এবং এই পড়াশোনাটা আজকে এমন জায়গাতে গিয়ে গিয়ে পৌঁছেছে, আমি প্রতি মুহূর্তে এই জন্য দগ্ধ হই। মানে আমার হৃদয় মানে বিদীর্ণ হয় বর্তমানে এই যে শিক্ষা ব্যবস্থার জন্য। আমরা যখন ছাত্র ছিলাম, আমি একটা লিখেছি পোস্ট, যে 6-এর দশকে আমি যখন ছাত্র নেতা, তখন আমি যখন গ্রামে গঞ্জে যেতাম বা আমরা বলতাম যে একটা দেশে, সভ্য দেশ যদি হয়, একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত নয়। ধনীদের ছেলেদের জন্য এক স্কুল, গরিবদের জন্য এক স্কুল, এটা হতে পারে না। সেই সময়ে আমরা যখন ছাত্র আন্দোলন করি, যখন আমি এই সমস্ত চিন্তা ভাবনা করি, তখন প্রথম স্কুল হয়েছে হলিক্রস। সেই হলিক্রস স্কুলের আমরা টার্গেট করেছিলাম যে এই ধরনের কোনো স্কুল থাকবে না। কারণ দেশটা যদি কল্যাণকামী হয়, গণতান্ত্রিক হয়, এবং এখন তো সমাজতন্ত্র ঢুকে গেছে, তাহলে তো এখানে দু ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না। একজন ডিসির ছেলে, মন্ত্রীর ছেলে যে স্কুলে যাবে, একজন রিস্কাওয়ালা, একজন কৃষকের ছেলে সেই স্কুলে যাবে। আজকে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে! সরকারি স্কুলের মাস্টাররা তার ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ায়। এর চেয়ে কি কিছু আছে? মানে দুঃখের কথা, আজকে প্রাইভেট স্কুলের মাস্টাররা যে বেতন পায়, সরকারি স্কুলের মাস্টাররা তার 10 গুণ বেশি বেতন পায়। হ্যাঁ, 10,000 টাকা পায় হয়তো প্রাইভেট স্কুলে, হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলে 1,00,000 টাকা পাইতেছে, 60-70 হাজার তো পাইতেছে। কিন্তু ওই স্কুলের রেজাল্ট খারাপ হয়, আর এই প্রাইভেট স্কুলের ভালো হয়। এটা কি করে হয়? এখন একটা ছেলে মেয়েকে স্কুলে দিলে তার টিউটর রাখতে হয়, এটা মাস্ট। আর আমরা এটা ভাবতেই পারি না, তাহলে স্কুল কেন? ছেলে স্কুলে যাবে, স্কুলে পড়বে, বাড়িতে এসে পড়বে, এখানে তো থার্ড পার্সনের কোনো ব্যাপার নয়। আজকে প্রত্যেকটা গরিব হোক আর ধনী হোক, স্কুলে দেওয়া মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তার শিক্ষক রাখতে হবে, প্রাইভেট টিউটর। এই যে সিস্টেম, এই সিস্টেম হয়েছে আমাদের জন্য, আমি বলি রাষ্ট্র দায়ী। রাষ্ট্র তার সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। আজকে একটা মানে সরকারি স্কুলে বেতন লাগে না, বেতন যখন নেওয়া হতো 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা ছিল। আর এখন প্রত্যেকটা স্কুলে অন্তত একজন প্রাইমারি থেকে একটা 300 টাকা তার একটা টিউটরকে দিতে হয়। বইয়ের ব্যাপার, আজকে দেখি একটা ছেলে 9-এ 10-এ ভর্তি হতে তার 40,000, 50,000 টাকা যায়। বইয়ের বিল আসে 12,000, 8,000, 12,000। এটা কি কোনো শিক্ষা ব্যবস্থা? এই জন্যই বলি যে কাছাড় বলে কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, এটা হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার, একটা পচনশীল সমাজের এইটা একটা চিত্র। এবং আমাদের যেটা কায়েমি শর্ত, এই কায়েমি স্বার্থ হচ্ছে আমাদের দেশের মানুষকে বিভাজিত রাখা, গরিব মানুষকে গরিব রাখা, আর কিছু লোকের করা। মানে 5 কেজি চাল দিয়ে, হ্যাঁ, কায়েমি স্বার্থকে 5,000 কোটি টাকা লুটের ব্যবস্থা করে দেয়। আর সাধারণ মানুষকে ব্যস্ত রাখে, তোমাকে তো 5 কেজি চাল দেওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যাংক লুট হচ্ছে, বড় বড় লোকরা ব্যাংক থেকে টাকা দিচ্ছে, এটা দিচ্ছেন।
এইগুলো তো এই শিক্ষারই ফল। এই কুশিক্ষা অশিক্ষা আমাদের মানুষ বুঝে না যে আজকে যে আমাকে 9,000 টাকা দিয়ে দিল, আজকে যে আমাকে মাসে মাসে 1200 টাকা দিতেছে, এটা কার টাকা? আমারই তো টাকা ঘুরিয়ে ফিরিয়ে হয়। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা নেই যে শিক্ষা ব্যবস্থা এই চেতনাটা সৃষ্টি করতে পারে। আমরা এখন সব লোভের, আমি বলে থাকি যে লোকে তো বলে সেই রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ভারতবর্ষে বর্তমানে চলছে লোভতন্ত্র। প্রত্যেকটা মানুষ লোভী এবং সে তার যেটা প্রাপ্য নয় সে সেইটা মানে পেতে চায়। এইটাই আমাদের এই স্বাধীনতার, এইটাই হচ্ছে আমাদের বড় অ্যাচিভমেন্ট। তো এই সমস্ত আমি বলতে চাই না, কারণ এই শিক্ষা ব্যবস্থাকে পচনশীল হয়েছে আমাদের রাষ্ট্রের জন্য। এই যে কথাটা বলছিলাম আমি, যে আমি যখন ছাত্র আন্দোলন করি সেই সময় থেকে আমি এটা বলেছি যে এক দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হোক। যদি একই ধরনের স্কুল, একই সিলেবাস, একই ধরনের হয়, তাহলে এই ধরনের ঘটনা কখনই ঘটতো না। হ্যাঁ, তো এই সমস্ত খুব ভাবার ব্যাপার। তো আমরা দীর্ঘ সময় আপনার সঙ্গে আলাপ করলাম। আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার সেটাই না, মূল্যবান সময় থেকে দেওয়াটা তো আমার কাছে খুব আনন্দের ব্যাপার। আমি যত সময় বেঁচে আছি, বেঁচে থাকবো, ততক্ষণ দিয়ে যেতে চাই। দেওয়ার তো সবার আছে, কিন্তু বহু লোক সেটা দেয় না। কিন্তু আমি এই ব্যাপারে অকৃপণ, শেষ মুহূর্ত পর্যন্ত দিতে রাজি আছি। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা, আমার একটা ব্যক্তিগত আনন্দের কথা বলে নিচ্ছি। আজকে থেকে অনেক বছর আগে বিহার আত্মা স্যারের সঙ্গে দেখা হয়েছিল। তখন কাঁচা হাতে একটা কবিতা লিখে দিয়েছিলাম স্যারকে, যার নাম ছিল ছাতকের সেই ছেলেটা। আজও সেটা বাঁধানো অবস্থায় স্যারের ড্রয়িং রুমে শোভা পাচ্ছে। এটা নিঃসন্দেহে আমার জন্য একটা গর্বের বিষয়। যাই হোক, আমরা এতক্ষণ কথা বললাম ওই যে সুরমার কুলে কুলে ফুলে ফুলে ভরা যেই মাঠ, আমি তার একদা সম্রাট, সেই সম্রাট, কবি, সাংবাদিক, দৈনিক যুগসংঘের প্রাক্তন সম্পাদক, বিশিষ্ট বুদ্ধিজীবী মাননীয় অতীন দাসের সঙ্গে। স্যারকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব আনন্দিত।